নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। সংকরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমরা এসপি সংকরণ শিখেছি প্রথমে, তারপর SP2 শিখেছি, SP3 শিখেছি, সমস্ত অরবিটাল পিকচার ইত্যাদি দিয়ে শিখেছি। আজকে SP3D2, D3 এবং SP3D এই তিনটে জিনিস শিখবো। এগুলোর ক্ষেত্রে অরবিটাল পিকচার আমি আর অত আঁকছি না, এখানে অরবিটাল পিকচারটা অতটা ইম্পর্টেন্ট না তোমাদের ক্ষেত্রে। ওই তিনটে ভালো করে বুঝলেই হবে। এগুলো আমরা বুঝবো ভালো করে, কিন্তু আমরা ডাইরেক্ট অনুর গঠন দিয়ে বুঝবো। SP3D SP3D সংকরায়ন। তাহলে এটা সংকরায়ন দেখেই বুঝতে পারছো যে এখানে সিংহবন্ধন কটা হয় বলো তো? 5টা, ঠিক আছে। S একটা, P 3টে, 3 আগে 4 আর 1 D একটা, 5টা সংকরায়ন। এখানে দেখো কি হবে ছবিটা। উদাহরণ ধরে নিচ্ছি। উদাহরণটা হচ্ছে PCl5। PCl5 হচ্ছে এর উদাহরণ। একে দেখতে এমন হয়, দেখো ভালো করে দেখে নাও। একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, একে মাঝখানে P, তিন দিকে 3টে Cl, এই যে 3টে Cl, P Cl Cl Cl, ওপরে একটা Cl, নিচে একটা Cl থাকে। এইটা হচ্ছে গঠন। দেখো ঠিক বোঝা গেল না গঠনটা কেমন। গঠনটা কেমন বলো তো? একটা প্লেন নিলাম, ধরো আমার হাতটা ধরে একটা প্লেন, এই মাঝখানে P আছে, এই জায়গাটায় P আছে, এই কোণে একটা Cl, এই কোণে একটা Cl, এই কোণে একটা Cl। তাহলে এই যে মাঝখানে P ছিল, এই দুদিকে দুটো Cl এবং এখানে একটা Cl, এই তিনটে মিলে সমবাহু ত্রিভুজ হচ্ছে, মাঝখানে P আছে। আর এই ঠিক এই তল থেকে উপরের দিকে একটা Cl আছে, আবার নিচের দিকে একটা Cl আছে, বুঝতে পারছো? তাহলে এটা একটা প্লেনার যৌগ, এইটা প্লেনার যৌগ, কিন্তু P থেকে উপরের দিকে একটা Cl আছে, আর P থেকে ঠিক তলার দিকে একটা Cl আছে। তাহলে এটা হচ্ছে PCl5 এর গঠন, যেটা হচ্ছে সংকরায়ন SP3D। দেখো 5টা সিগমা আছে। সিংহবন্ধন দেখো কটা আছে টোটাল? সিংহবন্ধন সমান আছে দেখো 5টি সিগমা আছে। 1 2 3 4 5, 5টি সিগমা আছে। এবার লক্ষ্য করো, এই যে 5টা সিংহবন্ধন আছে, এই যে 5টা সিংহবন্ধন আছে, সেই সিংহবন্ধনগুলো কিভাবে আছে, কোন দিকে আছে, সেটা আমরা একটু বুঝবো। দেখো, যেটা সমতলে আছে, বললাম তো 3টে Cl কিন্তু সমতলে আছে, এই 3টে Cl কিন্তু সমতলে আছে, আর 2টো Cl উপরে এবং নিচের দিকে আছে। তাহলে এই যে 3টে Cl সমতলে আছে, এই যে 3টে Cl, সেই সমতলে যে Clগুলো আছে, সেই Clগুলোর নাম কি? সেই বন্ধনগুলোর নাম কি? এই যে বন্ধনগুলো, এই যে বন্ধনগুলো, এগুলোকে বলা হয় নিরক্ষীয়। কারণ আমরা জানি নিরক্ষরেখা সবসময় মাঝখান বরাবর থাকে। তাহলে এটা নিরক্ষীয় বন্ধন বা ইকুয়েটোরিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল বন্ড বলা হয়। তাহলে এখানে ইকুয়েটোরিয়াল বন্ড কটা আছে? 3টে আছে। আর উপর নিচে থাকলে আমরা বলি অ্যাক্সিস, অক্ষীয়, তাই তো, অক্ষরেখা। তাহলে এই যে দুটো বন্ড আছে, এই একটা বন্ড এবং এই একটা বন্ড, এটাকে দুটোকে কি বলবো? নিরক্ষীয় বললাম ওটা, এটাকে বলবো অক্ষীয় বন্ধন। অক্ষীয় বন্ধন বা অ্যাক্সিয়াল বন্ড। অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে। ওপর নিচে এই দুটোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। এবার এই দুটো বন্ডের মধ্যে দেখা যাচ্ছে নিরক্ষীয় বন্ধনটা একটু বড় হয়, আকারে একটু বড় হয়। কেন বড় হয়? দেখো আমি একটু বড় করেও এঁকেছি। দেখো এই যে নিরক্ষীয় অঞ্চলে যে 3টে বন্ধন আছে, এখানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু অনেকটা বেশি। এখানে 2 2 4 6টা ইলেকট্রন আছে। ওই নিজেদের মধ্যে এরা ইলেকট্রন রিপালশন করে, খুব নিজেদের মধ্যে এতটাই বেশি ইলেকট্রন রিপালশন করে, তার জন্য এই Clগুলো পরস্পর থেকে দূরে চলে যায়। ইলেকট্রন রিপালশনটা কমানোর জন্য পরস্পর দূরে চলে গেলে বন্ধন দৈর্ঘ্যটা বেড়ে যায়। দূরে গেলে বন্ধন ইলেকট্রনগুলো দূরে চলে যাচ্ছে, তাহলে বন্ধন দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এখান থেকে এই বন্ধন দূরত্বটা বেড়ে যাচ্ছে, ওই কারণে কিন্তু বন্ধন দূরত্বটা বেড়ে যায়। তাহলে বলবে যে নিরক্ষীয় অঞ্চলে ইলেকট্রনগুলোর মধ্যে যে রিপালশন, সেই বিকর্ষণকে এড়ানোর জন্য অ্যাক্সিয়াল বন্ড দুটো কিন্তু একটু বড় হয়ে যায়। এটা আমরা বুঝলাম। এইবার এখানে আমরা বন্ড অ্যাঙ্গেলগুলো একটু বুঝে নেব, যে অ্যাক্সিয়ালের মধ্যে বন্ধন কোণ কত আছে, ইকুয়েটোরিয়ালের মধ্যে বন্ধন কোণ কত আছে, ইকুয়েটোরিয়ালের মধ্যে বন্ধন কোণ কত আছে, সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা প্রথমে দেখি অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল। অ্যাক্সিয়ালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত আছে? দেখো এইটা 180, দেখে বোঝা যাচ্ছে খুব পরিষ্কারভাবে অ্যাক্সিয়াল। ইকুয়েটোরিয়াল কত আছে দেখি? অর্থাৎ এর সঙ্গে এর
এর সঙ্গে এর সেটা দেখো সেই ত্রিকোণীয় সমতলীয়র মতন মনে হচ্ছে না? একদম ঠিক। এটা হচ্ছে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে। আর অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়ালের মধ্যে কতটা আছে দেখো তো। অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল মানে তোমরা কল্পনা করো ইকুয়েটোরিয়ালটা এই রেখা বরাবর আছে, অ্যাক্সিয়াল ওপরে আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুয়েটোরিয়াল অর্থাৎ এই বন্ধনের সঙ্গে এই বন্ধন কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি। তাহলে এখানে তিনটে বন্ধন কোণ আছে, আলাদা আলাদা হয়ে কিন্তু মনে রাখতে হবে। SP2 বা SP3 এর ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ সব একটা করে ছিল, SP3D এর ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ তিনটে আছে, ঠিক আছে? বন্ধন কোণ হলো। গঠনটা কি বলবো আমরা? গঠনটা কি বলবো? এর যে গঠন সেটা বলবো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। SP3D এর গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ইংলিশটা মনে রাখবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। কেন এরকম নাম হলো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়? একটু আমরা আবার উদাহরণের সাহায্যে বুঝি। একটা তল আছে, তাহলে এই তলে তো ছিল তিনটে কোণ গঠন করছিল, তাই না? এই মাঝখানে এখানে পি ছিল, একটা সিএল ছিল, একটা সিএল ছিল, একটা সিএল ছিল, একই তলে ছিল, কিন্তু এটা তিনটে কোণ ছিল, তাই তো? মাঝখানে পি থেকে তিনটে সিএল বরাবর তিনটে কোণ ছিল, ত্রিকোণীয়। দ্বিপিরামিডীয় কেন বলা হচ্ছে? ওই যে সমবাহু ত্রিভুজটা এখানে আছে, সেই পি থেকে উপরের দিকে একটা সিএল আছে আর নিচের দিকে একটা সিএল আছে, তাহলে উপরের দিকে যে সিএলটা আছে ওইটার সঙ্গে এই প্লেন একটা পিরামিড তৈরি করছে না? বুঝতে পারছো? একটা পির সঙ্গে একটা পিরামিড ওপরে একটা পিরামিড তৈরি করছে, আর ঠিক নিচে একই রকমভাবে আরেকটা সিএলের সঙ্গে তিনটা সিএল এবং পি মিলে একটা পিরামিড তৈরি করছে। যে ত্রিকোণীয়, কিন্তু ওপরে একটা পিরামিড তৈরি হচ্ছে, নিচে একটা পিরামিড তৈরি হচ্ছে, ওই জন্য বলা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। সিংহবন্ধন 5টি, বন্ধন কোণ আমরা শিখেছি, গঠন আমরা শিখেছি। এরকম দেখতে ছবিটা, ঠিক আছে? এবার হচ্ছে SP3D2 সংকরণটা কেমন হবে একটু দেখি। দেখো এর উদাহরণটা হচ্ছে SF6 সালফার হেক্সাফ্লোরাইড। কেমন দেখো দেখতে, খুব সহজ এটাও। আমরা এটা কিন্তু ডট ডট দিয়ে আঁকছি, কারণ এটা কোনো বন্ড না, এটা হচ্ছে জাস্ট গঠনটাকে এমন দেখতে হয় বলে। এটা বর্গক্ষেত্র আঁকবে, ডট ডট দিয়ে আঁকবে, কারণ এটা কোনো বন্ধন না। বর্গক্ষেত্রের মাঝখানে থাকবে সালফার, 4 কোণায় 4টে ফ্লোরিন থাকবে, ওপরে একটা ফ্লোরিন থাকবে, নিচে একটা ফ্লোরিন থাকবে, ঠিক আছে? তাহলে এই ফ্লোরিন 2 3 4 5 6, এটা হচ্ছে SF6কে দেখতে। এখানেও ইকুয়েটোরিয়াল দেখো, ছবিটা একটু বলে নিই কেমন দেখতে হবে। এটাও একটা প্লেন, তাহলে এস ছিল, এই কোণে একটা ফ্লোরিন, এই কোণে একটা ফ্লোরিন, এই কোণে একটা ফ্লোরিন, এই কোণে একটা ফ্লোরিন, এখন 4টে ফ্লোরিন কিন্তু সমতলে আছে। উপরের দিকে একটা ফ্লোরিন আছে আউট অফ প্লেন, নিচের দিকে একটা ফ্লোরিন আছে আউট অফ প্লেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বন্ধন কোণগুলো একটু দেখি, তাহলে দেখি বন্ধন কোণ অ্যাক্সিয়াল দেখি। অ্যাক্সিয়াল মানে এইটার সঙ্গে এটার বন্ধন কোণ কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। খুব সিম্পলি বোঝা যাচ্ছে 180 ডিগ্রি। ইকুয়েটোরিয়াল কত হচ্ছে? ইকুয়েটোরিয়াল কত হচ্ছে দেখো, এই যে এর সঙ্গে এর বন্ধন কোণ বা এর সঙ্গে এর বন্ধন কোণ, এটা কত ডিগ্রি করে হচ্ছে? এটাও কিন্তু 90 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে? বর্গক্ষেত্রের যে কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, এটা আমরা জানি 90 ডিগ্রি। অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল কত হচ্ছে? এটাও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। এটা বুঝতেই পারছো যে এর সঙ্গে এর কোণটা, এই যে ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়াল 90 ডিগ্রি। এখানেও 3টে বন্ধন কোণ আছে, এগুলো কিন্তু 3টে বন্ধন কোণই মনে রাখতে হবে। গঠন কি হবে? গঠন হবে অষ্টতলকীয়। গঠন হবে অষ্টতলকীয়, বা ইংলিশটা হবে অক্টাহেড্রাল।
অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। 8টা তল আছে এর। কীভাবে 8টা তল আছে এটা দেখি, আবার দেখি। তাহলে সরলরেখা, এই সরলরৈখিক প্লেনার, এস এফ 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 এফ। ওপরে দেখো 1 2 3 4টে তল, আর নিচে দেখো 1 2 3 4টে তল, ঠিক আছে? 4টে করে তল আছে এফের সঙ্গে, এফের সঙ্গে একটা, 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 4টে, নিচে 4টে, 8টা তল। ওই জন্য বলা হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল গঠন, SF6। টোটাল সিগমা কটা আছে? 6টা, 6 সিগমা। 1 2 3 4 5 6, ঠিক আছে? sp3d2 হলো। এবার আমরা sp3d3টা নিয়ে আলোচনা করি। দেখো কি হবে। sp3d3 এই সংগঠনটা নিয়ে আলোচনা করব। দেখো এর উদাহরণ হচ্ছে IF7, ঠিক আছে? দেখো এই মাঝখানে আই থাকলো, 5 দিকে 5টা F, 2 3 4 5। দেখো পঞ্চকোণীয়, 5টা কোণ হয়েছে না, পঞ্চকোণীয়। আর দ্বি পিরামিড, ওপরে একটা থাকবে F, নিচেরটা F থাকবে। F F F F F F F, ঠিক আছে? তাহলে এর গঠনটা কি? পঞ্চকোণীয়, 5টা কোণ হয়েছে, সমতলে 5টা কোণ হয়েছে, ওপর নিচে দুটো পিরামিড তৈরি হবে। তাহলে এর গঠনটা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। পেন্টাগোনাল বাইপিরামিড, ইংলিশগুলো মনে রাখবে। সরি, পেন্টাগোনাল বাইপিরামিড, PBP বলা হয় অনেক সময়, PBP, ঠিক আছে? পেন্টাগোনাল বাইপিরামিড। এখানে সব বন্ধনকোণগুলো গড়ে, মানে অ্যাক্সিয়াল বাদে, অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বা ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল সবগুলো কোণ বন্ধনকোণ গড়ে মনে রাখবে। বন্ধনকোণ ম্যাক্সিমামগুলো মনে রাখবে 72 ডিগ্রি হয়, 72 ডিগ্রি, শুধু অ্যাক্সিয়ালটা বাদে। এটা 72, এগুলো 72, এগুলো 72, প্রত্যেকটা 72, ঠিক আছে? অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল 72, ইকুয়েটোরিয়াল 72, শুধু অ্যাক্সিয়ালটা আলাদা হয়। তবে এখানে গড় বন্ধনকোণ তখন জিজ্ঞেস করবে, যদি বন্ধনকোণ বলে তো শুধু একটাই বলবে এখানে, 72 ডিগ্রি, ঠিক আছে? এ হচ্ছে sp3d3 গেল। সমস্ত সংকরায়ন আমরা শিখে ফেলেছি। সংকরায়ন শিখলেই আমাদের VSEP আর তত্ত্বটা শিখতে সুবিধা হবে। প্রত্যেকটা ছবি, আমি যে কটা ছবি আঁকলাম, এই প্রত্যেকটা ছবি বাড়িতে আঁকা প্র্যাকটিস করবে। প্রথমে দেখে নেবে ছবিগুলো, বোর্ড থেকে আমি যেগুলো করালাম প্রত্যেকটা যেন খাতায় থাকে, খাতায় দেখে নেবে, তারপরে নিজে আঁকার চেষ্টা করবে। প্রত্যেকটা ছবি না দেখে আঁকার চেষ্টা করবে। এবার হচ্ছে VSEP আর তত্ত্ব। VSEP আর তত্ত্ব থিওরি, প্রথম সূত্র। এর অনেক কটা সূত্র আছে, আমাদের 3টে সূত্র আমরা খুব ভালো করে পড়বো। 3টে সূত্র থেকে বেশি প্রশ্ন আসে। প্রথম সূত্রটা সাধারণত অণুর গঠন সম্পর্কিত যে সূত্রটা, এটা কি? দেখো আমি এটা চার্ট করছি, তখন সবাই এটা করে নেবে খাতায় ভালো করে। সংকরায়ন একটা চার্ট থাকবে, গঠন, আচ্ছা সংকরায়নের পরেই সিগমা বন্ধন থাকবে, সিগমা বন্ধন, গঠন, বন্ধন কোণ, উদাহরণ। দেখো প্রথম সংকরায়ন
শৃঙ্গবন্ধন দুটো, গঠন সরলরৈখিক, গঠন সরলরৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি। উদাহরণ অ্যাসিটিলিন C2H2।